স্বামী বিবেকানন্দ স্টাডি সেন্টার আয়োজিত আজকের ক্লাসে উপস্থিত সকলকে জানাই সুস্বাগতম। যার মহতি নামে এই ক্লাস, সেই যুগনায়ক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের চরণে সশ্রদ্ধ প্রণাম, এবং যার কোলে বসে এই অনুষ্ঠান, সেই ভারত মাতার চরণ কোমরে পরম শ্রদ্ধা ও প্রণাম। আর জানাই হোমিওপ্যাথির সৃষ্টিকর্তা মহাত্মা হ্যানিম্যানের চরণে পরম শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা জানাচ্ছি। যারা দীর্ঘদিন ধরে এই ক্লাস নিরবিচ্ছিন্নভাবে করে চলেছেন তারা জানেন, একটি নির্দিষ্ট পর্যায়ক্রম অনুসারে আমরা এই ক্লাসের বিষয় নির্বাচন করে থাকি। হোমিওপ্যাথির সূক্ষ্ম তাত্ত্বিক বিষয়গুলোকে চিকিৎসকদের ব্যবহার উপযোগী করে সহজ সরল প্রাঞ্জল ভাষায় আমাদের সামনে উপস্থাপন করেন এই স্টাডি সেন্টারের শিক্ষাচার্য ও প্রাজ্ঞ অনুভবী হোমিওপ্যাথিক চিকিৎসক শ্রদ্ধেয় ডাক্তার আশিস কুমার মন্ডল মহাশয়। আজকের দিনে বহু মানুষ দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। কি করে তাদের দুঃখ কষ্টের বোঝা কমানো যায় সে চিন্তায় সমস্ত চিকিৎসকরাই অধীর, কিন্তু তার একমাত্র উপায় তো বিশুদ্ধ হোমিওপ্যাথি মতে সর্বস্পর্শী, গভীর ক্রিয়াশীল মায়াজবনাশক ঔষধের সঠিকভাবে ব্যবহার। রোগ ও ঔষধকে দেখার বিস্তৃত দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরি করার জন্য আচার্য একটি সুনির্দিষ্ট ক্রম অনুসারে সুন্দর ফুলের এক একটি পাপড়ি খুলে দিচ্ছেন। রোগ সম্পর্কে ও ঔষধ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি খুবই লিমিটেড। সেই লিমিটকে ক্রস করার জন্যই আমাদের এই পাঠচক্র। এই পাঠচক্রের অবশ্যই আরেকটি লক্ষ্য হলো গভীর চিন্তনশীল হোমিওপ্যাথ তৈরি করা এবং তাদের একটি যোগসূত্রে, সাধ্যায়ের যোগসূত্রে ধরে রাখা। আমাদের লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে আমাদের আচার্য চেষ্টাতে অনলস। আপনাদের কাছে আবেদন, সমদর্শনের চিকিৎসক তৈরির এই যজ্ঞে আপনারা সক্রিয় অংশ নিন। আমাদের গত ক্লাসে, বেশ কিছুদিন একটু দেরি হয়ে গেল এবারের ক্লাসটা, গত ক্লাসে মাকসলের উপরে আলোচনা হয়েছে। আজকের এই মাকসলের বাকি দিকটাকে সম্পূর্ণ করার চেষ্টা করা হবে এবং তার আরো গভীরে ঢুকে ঔষধকে চেনার জন্য আমাদের আলোচনা আজকে হবে। আজকের বিষয় মাকসল, এ মডার্ন ভার্সন, ডিসকাশন ইন ডেপথ। বক্তা মাননীয় ডাক্তার আশিস কুমার মন্ডল মহাশয়। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজকে স্বামী বিবেকানন্দ হোমিওপ্যাথিক স্টাডি সেন্টারের সমস্ত আয়োজকবৃন্দ, আজকের এই ক্লাসের সঞ্চালক, মেধাবী এবং কৃতি চিকিৎসক ডাক্তার কার্তিক দা, আয়োজক ভাস্কর, অর্পণ এবং অন্যান্য সকলেই, এবং আজকে এই ক্লাসে যারা উপস্থিত আছেন চিকিৎসক, ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, আপনাদের সকলকে প্রীতির শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। একটা জিনিস ভালো লাগছিল, সেটা হচ্ছে বিশেষ কারণের জন্য আমরা 2 মাস ক্লাস নিতে পারিনি, কিন্তু আপনাদের অনেকের খুব আগ্রহ আছে যে ক্লাস হচ্ছে না। সুতরাং যখন আগ্রহ থাকে সমাজের, তখন স্বাভাবিকভাবে আর ক্লাস নেয়ার উৎসাহটাও বৃদ্ধি পায়। তো যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম এবং আলোচনার প্রারম্ভে আমার সঞ্চালক যেভাবে বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছেন, যে হোমিওপ্যাথিক ওষুধগুলিকে কিভাবে চিনতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে, এবং ব্যবহারের প্রাসঙ্গিকতা কেবলমাত্র আরোগ্যের জন্য, অন্য কোনো কারণের জন্য নয়, এবং সেই আরোগ্যটি কত কল্যাণদায়ী হতে পারে সমাজের পক্ষে, এবং আধুনিককালের যে রোগের দুঃসহ অবস্থা, সেই দুঃসহ অবস্থা থেকে কি করে হোমিওপ্যাথিক সমাজ ত্রাণ দিতে পারে, সেই জন্যই
চিকিৎসকদের, যারা র্যাশনাল থিঙ্কার্স অফ হোমিওপ্যাথি, তাদের গভীরভাবে সাধ্যায়নিষ্ঠ হয়ে আর চিকিৎসা কাজটা করতে হবে। তো আমরা আজকের বিষয় রেখেছি মার্কসল, এ মডার্ন ভার্সন, ডিসকাস ইন ডেপথ। আমরা এর আগের দিনে আর মার্কসলের সম্বন্ধে একটা ইন্ট্রোডাক্টরি লেসন রেখেছিলাম। তাতে তার উৎপত্তি, তার বিভিন্ন অতীত ব্যবহার এবং তার কেমিক্যাল অ্যানালিসিস সমস্ত বিষয়গুলো বলেছি। তার সাথে আমরা মার্কসলের যে বেসিক ক্যারেক্টার্স সেগুলো আমরা বলেছি। কিন্তু একটা জিনিস হলো যে আমরা এর আগের দিনে যে মার্কসলের প্যাথোলজি বলেছি, মার্কসলের মায়োজেমেটিক ডেপথ বলেছি এবং প্যাথোলজিক্যাল অ্যানালিসিসও করেছি এবং ক্যারেক্টার্স বলেছি। তাতে মার্কসল সম্বন্ধে মোটামুটি একটা ধারণা হয়েছে। এই কথাটা আমরা সবাই জানি, বিশেষ করে যারা দার্শনিক হোমিওপ্যাথ, তারা জানি যে জেনারেল সিমটমস বা যে ক্যারেক্টারিস্টিক সিমটমস সেগুলি যদি পাওয়া যায় এবং রোগীর সাথে যদি মিলে যায়, ওষুধের জেনারেল ক্যারেক্টার্স যদি ওষুধের সাথে মিলে যায়, তাহলে ইরেসপেক্টিভ অফ দি ডিজিজ কন্ডিশন, মানে যে রোগী হোক আর যে প্যাথোলজিক্যাল সিমটমসই থাকুক, আরোগ্য হবে। এটা আমরা ঠিক জানি, কারণ জেনারেলস কভার দি পার্টিকুলার্স, এটা আমরা সবাই জানি এবং আমরা এই বিষয়তে সিদ্ধহস্ত আছি। সেই জন্যেই সমস্ত স্টলওয়ার্ডরা একবারে এক নিঃশ্বাসে বলে দিয়েছেন যে ট্রেমলিং, উইকনেস, সোয়েট, ফিটার, সাপুরেশন, আলসারেশন, ডিস্ট্রাকশন, huge perspiration aggravation, night aggravation from warmth, aggravation from cold, uncomfortable patient, hot patient. এই কটা যদি সিমটমস কোনো জায়গাতে পাওয়া যায়, তাহলে যে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন থেকেই আমরা মার্শাল দিয়ে তার কিউরেটিভ মুভমেন্টটা আনতে পারবো। কিন্তু অনেক জায়গায় এই সমস্ত লিডিং ক্যারেক্টার্সগুলো থাকে না বা অবস্কিওর হয়ে থাকে, এমনই প্রচ্ছন্ন হয়ে থাকে, রোগীও বলে না, আমাদের সহজ দৃষ্টিতে সেটা চোখে পড়ে না। তখন আমাদের কি করতে হয় না, যে ডিজিজ কন্ডিশন, যে প্যাথোলজিক্যাল কন্ডিশনগুলো নিয়ে এসছে, সেই প্যাথোলজিক্যাল কন্ডিশনগুলোর মধ্যে বিশেষ কোনো ক্যারেক্টার আছে কি না, সেই ক্যারেক্টারের দিকে আমাদের নজর দিতে হয়। তার যেটা সবচেয়ে বেশি পেনফুল প্রবলেম বা ডিফিকাল্ট সিমটম, সেই সমস্ত সিমটমের মধ্যেও যদি কোনো পিকুলারিটি থাকে, সেই পিকুলারিটি থেকে যদি কোনো ওষুধ আসতে পারে, সেদিকে নজর দিতে হয়। এবং তার সাথে আরেকটি কাজ করতে হয়, সেটা হলো যদি ওখানে কোনো পিকুলারিটি থাকে, তাহলে সেই পিকুলারিটিকে কেন্দ্র করে ফার্দার ইন্টারোগেশন করে তার জেনারেলিটিস এস্টাবলিশ করার চেষ্টা করতে হয়, যেটাকে আমরা বলি পার্টিকুলার টু জেনারেল। প্রথমের দিকে আমরা কি করি, যেটা বললাম যে আমরা জেনারেল থেকে পার্টিকুলারের দিকে চলে যাব, পার্টিকুলারটাই কভার করে নিতে পারবো। কিন্তু যেখানেতে জেনারেল প্রমিনেন্ট নয়, সেখানেতে পার্টিকুলার থেকে জেনারেলের দিকে যাবে। এবং এটা হলো কেস ট্রেকিংয়ের একটা গুরুত্বপূর্ণ দিক। কেস ট্রেকিংয়ের সময় টু ফোল্ডে করতে হবে, জেনারেল টু পার্টিকুলার এবং পার্টিকুলার টু জেনারেল। তবে কিন্তু অনেক কঠিন কেস, অনেক অসুবিধাজনক কেসতে আমরা আরোগ্য আনতে পারবো। যে সাধারণ কেসগুলোতে সাধারণ চিকিৎসারা আরোগ্য আনতে পারেন না, আমাদের যে সমস্ত স্টলওয়ার্ডরা রয়েছেন, তাদের যদি কেস রেকর্ডগুলো স্টাডি করে দেখেন, যে প্রাইমারিলি যখন কেসিসটা দেওয়া হয়, তখন মানে সাধারণভাবে ওষুধের কথা মনে হয় না, কিন্তু তারা একটা বেসিক পার্টিকুলার সিমটমসকে এমনভাবে ফোকাস করে দেখা গেল যে সেই কঠিন প্যাথোলজিক্যাল কন্ডিশনটা ওখান থেকে সেরে গেল। এই কারণের জন্যই আমরা আজকে আলোচনাতে বিষয়টা রেখেছি যে মার্কসল এ মডার্ন ভার্সন, ডিসকাস ইন ডেপথ, মানে গভীরে গিয়ে আলোচনা করতে হবে।
আরেকটি বিষয় আমরা এখানে আলোচনা ক্যাপশনে আছে যে এ মডার্ন ভার্সন, এই কথাটা আমরা কেন বলি? তার কারণটা হলো সমাজেতে মার্শালের যে ব্যবহার, বেশিরভাগ ক্ষেত্রে ডিসেন্ট্রির ক্ষেত্রে ব্যবহার, আলসারেশনের ক্ষেত্রে ব্যবহার, অ্যাবডোমিনাল কলিকের ক্ষেত্রে ব্যবহার, আর তার সাথে এই যে সিমটমসগুলো একটু সিভিলিটিক ক্যারেক্টারের ক্ষেত্রে ব্যবহার, এই জায়গাগুলো আমরা বেশি করে থাকি। কিন্তু এখনকার দিনের যে সমস্ত কঠিন কঠিন রোগগুলো, সেই সমস্ত কঠিন কঠিন রোগগুলোতে এই ওষুধটি লাগবে এবং এই ওষুধটি আরোগ্য নিয়ে আসবে, খুব এফিকেসিয়াস হবে। এবং যার ফলে কী হবে না, মডার্ন যে মেডিকেল ওয়ার্ল্ড, সেই মেডিকেল ওয়ার্ল্ডের সাথে আমরা কি করে স্পেস রাখতে পারবো, কি দৃষ্টিকোণ থেকে মেডিকেল স্টাডি করলে স্পেসটা রাখতে পারবো, সেই কারণের জন্য আমরা বিষয়টা রেখেছি যে এ মডার্ন ভার্সন। তো সেই কারণের জন্য আর একটা বিষয় হলো যে এইভাবে যদি আমরা পড়াশোনাটা চালিয়ে যাই, তাহলে আমরা কি করতে পারবো না, অ্যানামনেসিস অফ দি কেস বা প্রগ্রেস অফ দি কেস বা প্রগনোসিস অফ দি কেস। একটা মার্শাল পেশেন্ট কী করে ধীরে ধীরে ডেভেলপ করে, আমরা প্রথম দিনেই বলেছি যে একটি ইউনিক ড্রাগ, তার কারণটা হলো একটা ওয়েল প্রুভিং ড্রাগ এবং সমস্ত সিস্টেমগুলোতেই এর রিফ্লেকশন রয়েছে এবং ইন টোটো সেটা আর আমাদের ড্রাগ প্রুভিং যে রেকর্ড, সেই রেকর্ডের মধ্যে এসছে। তো এই সমস্ত কারণের জন্য আমরা এই ক্যাপশন রেখেছি এবং সেই অনুসারে আলোচনাটা নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করি। প্রথমে আমরা এর আগের দিনে যে মেন্টাল সিমটম বলেছি, সেই মেন্টাল সিমটম দিয়েই শুরু করব। তো এই মেন্টাল সিমটমেও দেখবেন যে খুব যে কথাটা বললাম যে ডেভেলপমেন্ট অফ দি কেস, মানে ডেভেলপমেন্ট অফ দি মেন্টাল সিমটমটা মার্শালে খুব ইউনিক রয়েছে, পরপর মানে ধীরে ধীরে একদম স্টেজ অনুসারে ডেভেলপমেন্ট হয়েছে। প্রথম যেই বিষয়টা হলো, যদি আমরা এক কথাই বলে দিই, তাহলে এটা হলো ডিস্ট্রাকটিভ, স্লো নেচার, হেস্টি, ইম্বেসাইল, ইডিয়ট, হেডস্ট্রং, স্টাবর্ন অ্যান্ড সুইসাইডাল ম্যানিয়া। এটা হলো এর হেডিং। কিন্তু ডেভেলপমেন্টটা কীরকম হয় না, প্রথমেই দেখা যায় যে স্লোনেস, সব বিষয়ে স্লোনেস ইন অ্যান্সারিং, প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে না, তার সবসময় একটা কনফিউশন থাকে, সবসময় ভুল হয়ে যায়, আমি ঠিক বলছি তো, সেজন্য তাকে বলা হয় মিসট্রাস্টফুল। সে নিজেই নিজেকে বিশ্বাস করতে পারে না, সে সবসময় ভাবে যে আমি বোধহয় আমার যুক্তি, বুদ্ধি, বিচারকে হারিয়ে ফেলছি, এবং ভীষণ ফরগেটফুল এবং স্লাগিশ। এবং এই যে কনফিউশন, এই যে তার স্লো কম্প্রিহেনশন, তার জন্যে তার অ্যান্সারিংটা ভীষণ স্লাগিশ হয় এবং স্লো হয়। আর এইটা যখন চলে, এই যে স্লোনেস তার সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে, অ্যান্সারিংয়ের মধ্যে যে তার স্লোনেস, সেই স্লোনেসটাকে ওভারকাম করার জন্য কি করে না, এই যে স্লোনেস হয়ে যাচ্ছে, তার জন্য যে প্রচুর টাইম চলে যাচ্ছে, টাইম পাস করে যাচ্ছে অনেক, সেই টাইম পাসটাকে কভার আপ করার জন্য তার মধ্যে একটা হেস্টিনেস ডেভেলপ করে। এই হেস্টিনেসটা কেন আসে না, তার কারণটা হলো অ্যাংজাইটি। তার মধ্যে ভীষণ একটা অ্যাংজাইটি হয়, রেস্টলেসনেস হয় এই স্লোনেসের জন্য। সেই জন্য দেখা যাবে সে নড়ছে, চড়ছে, কথা বলছে, কাজ করছে, যেন মনে হচ্ছে কত তাড়াহুড়ো করছে। কিন্তু তাড়াতাড়ি করে কাজ করার যে তার মানে অ্যাক্টিভিটি, রাইটিয়াস কন্ডিশন, সেটা কিন্তু তার মধ্যে নেই। সে শুধু তার স্লোনেসটাকে ওভারকাম করার জন্যই আর এই ধরনের বিষয়গুলো করছে। তার পরের ফেজটা যেটা আসে, সেই ফেজটা হলো এই পেশেন্টগুলো ভীষণ ইম্পালসিভ হয়। এই ইম্পালসিভ হওয়ার কারণটা হলো মার্শালের যে বেসিক ক্যারেক্টার, যে তার মধ্যে প্রোটেকশন পাওয়ারটা নেই। যত রকমের নেচারেতে এক্সপ্রেশন আছে, যত রকমের ইম্পালস আছে, যত রকমের স্টিমুলাস আছে, সব কিছুকেই সে রিসিভ করে নেয়। হেলদি কন্ডিশন হলে কি হবে, স্টিমুলাস আসবে কিন্তু সেই সব স্টিমুলাস তার মধ্যে ঢুকবে না, ইনপুট হবে না, ওটা প্রোটেক্টেড হয়ে যাবে। কিন্তু মার্শালের একটা ক্যারেক্টার রয়েছে যে সমস্ত স্টিমুলাসগুলো সে নিজের মধ্যে নিয়ে নেয়, আর নিজের মধ্যে নিয়ে নেওয়ার পরেতে কি হয় না, তার ভিতরে ইম্পালস তৈরি হয়। আর যেহেতু এই পেশেন্টটি সিপিলিটিক পেশেন্ট, যেহেতু এই পেশেন্টটি ইডিওটিক পেশেন্ট, যেহেতু এই পেশেন্টটির র্যাশনালিটি কম,
যেহেতু এই পেশেন্টটির এক্সপ্রেশন কম, সেই জন্য বাইরে থেকে এর মধ্যে যে কি হচ্ছে সেটা সাধারণ লোক বুঝতে পারবে না। আর এই ইম্পালসের কারণের জন্য সে কি করে না, তার মধ্যে ভায়োলেন্স দেখতে পাওয়া যায়, ভায়োলেন্ট অ্যাঙ্গার, এবং অফেন সে সুইসাইড করে ফেলে অথবা হোমোসাইড হয়। তো এই যে একজনের সাথে রাগারাগি হলো, একজনের সঙ্গে কথা কাটাকাটি হলো, সেটা বেশি প্রকাশ করে চিৎকার হয়তো ঝগড়াঝাটি করলো না, কিন্তু সঙ্গে সঙ্গে দেখা গেল যে একটা সোর্ড নিয়ে আর তাকে খুন করে দিল, বা তার একটা পিস্তল নিয়ে তাকে গুলি করে দিল, অথবা নিজে কোনো জায়গাতে একটু আঘাত পেয়েছে, কোনো একটা অসুবিধা হয়েছে, তাহলে সে আর নিজেকে শেষ করে ফেলল। এবং এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাতে কি হয়, অনেক সময় কত মারাত্মক কন্ডিশন হয় দেখুন, যদি তাকে কন্ট্রাডিক্ট করে, সেই কন্ট্রাডিক্ট করলে সে তাকে শ্যুট করে দিতে পারে। কেউ বুঝতে পারবে না একটা লোকের মধ্যে যে এর মধ্যে এরম ধরনের প্রবণতা রয়েছে। অনেক সময় দেখতে পাবেন যে সাধারণ কথা একটু অপমান করেছে, তার মতের বিরুদ্ধে হয়েছে, আর সঙ্গে সঙ্গে দেখা গেল যে অপোজ করেছিল তাকে সে শ্যুট করে দিল। সেই জন্য এই পেশেন্টদের একটা জিনিস বলা হয় যে এরা হলো ক্লোজড মাউথ পেশেন্ট। আর এই যে অ্যাঙ্গার, এই যে ইম্পালশন, এই সমস্তগুলো ডেভেলপ করে কখন না, ডিউরিং মেন্স, ডিউরিং ক্লাউডি ওয়েদার, কোল্ড ফেজেতে, যখন খুব কোল্ডনেস থাকে, সেই সমস্ত জায়গাতে এই সমস্ত জিনিসগুলো ডেভেলপ করে যায়। তারপরে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেই বিষয়টা হলো যে দেখুন এই পেশেন্টের মধ্যে মেন্সের কথা বলতে গিয়ে আরেকটা কথা বলে ফেলি, সেটা হলো যে অ্যাংজাইটি এবং স্যাডনেস ডিউরিং মেনস্ট্রুয়েশন, anxiety and sadness during menstruation aggravates in night with huge sweat. দেখুন পুরো মার্শালের কোনো ক্যারেক্টার নেই ওর মধ্যে, পেশেন্টের মধ্যে আগের থেকে এসে কিছু বলছে না, তার টাঙে আলসারেশন নেই, টাঙে সালাইভেশন নেই, প্রফুজ ট্রান্সপিরেশন নেই, খুব হিটেড ওয়াটারও নেই, শুধু একটা মেনস্ট্রুয়াল ট্রাবল নিয়ে এসে হাজির হয়েছে। পরে আমি ডিসকাস করবো, একটা মেনস্ট্রুয়াল ট্রাবল নিয়ে আসা হয়েছে। যখন আপনি ওই মেনস্ট্রুয়েশনের হিস্ট্রি নিয়ে কনকর্ডেন্ট নিতে যাচ্ছেন, তখন শুধু তার গার্জিয়ান বলে দিল যে ডিউরিং মেনস্ট্রুয়েশন এ ভীষণ ডিপ্রেশন ডেভেলপ করে, আর ভীষণ অ্যাংজাইটি এবং রেস্টলেসনেস ডেভেলপ করে। আর কি হয়, এটা কখন বাড়ে, যখন আপনি এনকোয়ারি করলেন, আর সঙ্গে সঙ্গে বলছে যে এটা রাত্রেবেলা হয়, আর যখনই এটা করি রাত্রে, তখনই তার সাথে প্রচুর সোয়েট হয়, আর যত বেশি সোয়েট হয় তত বেশি অ্যাংজাইটি বা রেস্টলেসনেসটা বাড়ে, কারণ হি ইজ আনকমফর্টেবল ইন এনি কন্ডিশন। আর এমনকি ইম্পালসগুলো পর্যন্ত, তার মধ্যে যে অ্যাংজাইটি, রেস্টলেসনেস, তার সাথে একটা ইভিল যে ইম্পালস, এই সমস্ত ইম্পালসগুলো সব রাত্রেবেলা আসে, আর তার সাথে সাথে আর প্রচুর সোয়েট হয়। আগেই বলেছি যে এদের ভিতরে যে ইম্পালস হয়, এই ইম্পালসটা সাধারণত বাইরে কাউকে বলে না, শুধু নিজেই আর একটা খুব মেশাকার কিছু করে ফেলে। আর এই সমস্ত যে মেন্টাল সিমটমসগুলো, এই সমস্ত মেন্টাল সিমটমসগুলো বেশি করে কাদের মধ্যে পাওয়া যায় না, যারা ওল্ড সিফিলিটিক পেশেন্ট, অথবা যেখানেতে মার্কিউরিয়াল পয়জনিং হয়েছে। তারপরে একটা কথা বলি, সেই কথাটা হলো যে এই পেশেন্টরা হারিট, নার্ভাস, এবং কথা বলতে গিয়ে ততলামি হয়। কেন হয় সেটা পরে আরেকটু পরে আসবো, সেখানেতে বলবো যে কেন এরা ততলামি করে। তো এই পেশেন্টগুলোর সমস্ত যারা খুব ভালো করে মেন্টাল সিমটমসগুলোকে অ্যানালিসিস করেছেন, তারা বলছেন যে তখন এই পেশেন্টগুলোর ইনস্যানিটি থেকে ইম্বেসিলিটিটাই বেশি। তার কারণটা হলো ইনস্যানিটি যখন ডেভেলপ করে, ইনস্যানিটির মধ্যে তার রিফ্লেকশন থাকে, তার রিয়াকশানস থাকে, সেটা করার ক্ষমতাই পেশেন্টের থাকে না। সেই জন্য এই পেশেন্টগুলো হয় জড়বুদ্ধি সম্পন্ন, ইডিওটিক, ইম্বেসাইল। তারা বোকার মতন হাসে, তারা বোকার মতন চেয়ে থাকে, নিজেকে অযথা গর্বিত মনে করে,
আর তার সাথে একটা বিষয় থাকে যে এ সবসময় ভয় পায় যে আমি যে কোনো সময়তে পাগল হয়ে যেতে পারি। তার সাথে আর একটা বিষয় থাকে এর, সেটা হলো যে কোনো বাইরে যেতে চায় না, প্রবাস করতে চায় না। প্রবাস করার তার একটা ভীষণ ভীতি থাকে। যদি তার সময়তে কোনো রকমের আর ইনসানিটি ডেভেলপ করে, সেই ইনসানিটি ডেভেলপ করলে তার মধ্যে কতগুলো যে পিকুলিয়ার সিমটমস দেখতে পাওয়া যায়। সেটা কি করে না, ইটস ফিশিস, ইটস কাউডাং, ইটস স্পিটস মানে গোবর, বিষ্ঠা, থুতু, এই সমস্ত জিনিসগুলোকে সে খেয়ে ফেলে। তো এই যে পেশেন্টার মধ্যে, আর এই যে তার স্লোনেস থেকে হেস্টিনেস থেকে ইম্বেসাইল কন্ডিশন, এইটা প্যাথোলজিতে রিফ্লেকশন হয় কী করে, মেন্টাল থেকে প্যাথোলজির দিকে কোনো যায়। সেজন্য এই মার্শালের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হচ্ছে পার্কিনসন, মানে প্যারালাইসিস অ্যাজিটেন্স দেখে বলা হয়। পার্কিনসন আমরা দেখতে পাবেন যে দেখুন যে পেশেন্টটা কত স্লো হয়ে গেছে, সব বিষয়ে স্লো হয়ে গেছে, কিন্তু তার মধ্যে ফেস্টিনিয়ান গেট, কত তাড়াহুড়ো করে যেতে চাচ্ছে, তার মুভমেন্টগুলোকে তাড়াহুড়ো করে করতে চাচ্ছে। তাহলে এখানে যেটা মেন্টাল রিফ্লেকশন, ওখানেও সেটা একটা ফিজিক্যাল রিফ্লেকশন হচ্ছে। ফলে কি হয় না, এই যে সুন্দর যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স, এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স এইগুলোতেও যে আমরা কভার করতে পারি আর এই ওষুধ দিয়ে, এবং সহজেই হয়, এটা বোঝানোর জন্যেই আমরা আজকে আলোচনাটাকে ঠিক ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর মেন্টাল সিমটমসের ডেভেলপমেন্টের সাম আপ করার সময়তে আরেকবার মনে করিয়ে দেবো, সেটা হচ্ছে যে ওল্ড সিফিলিটিক পেশেন্ট এবং ব্রোকেন ডাউন কনস্টিটিউশন উইথ হাইলি মার্কিউরাল পয়জনিং, যেখানে ক্রুড মার্কারি দিয়ে, আপনারা জানেন যে অনেক যে আলসারেশন হয় অনেক জায়গাতে, বিশেষ আলসারেশনের ক্ষেত্রে ক্রুড মার্কারি ব্যবহার করা হয়, একটা লাল ওষুধ ব্যবহার করা হয়, এগুলো সব মার্কিউরিয়াল প্রিপারেশন। সে কারণের জন্য দীর্ঘ সময় ব্যবহার করতে করতে অনেক সময় মার্কারি খাওয়ানো হয়, এইগুলো করতে করতে এরকম ধরনের মেন্টাল স্ট্যাটাস ডেভেলপ করে। তো যখন মেন্টাল সিমটম বললাম, মেন্টাল সিমটম, তাহলে একটা জিনিস বুঝতে পারা গেল যে মেন্টাল সিমটমসের মধ্যে পিকুলারিটি, এই মেন্টাল সিমটমস থেকে ফিজিক্যাল সিমটমসের দিকে যেতে পারে। আর এই মেন্টাল সিমটমসের ডেভেলপমেন্টটা পরপর যদি বুঝতে পারা যায়, তাহলে অনেক কাজের সুবিধা হয়ে যাবে। তারপরে মোডালিটির কথাটা বলে নেওয়াটা অনেক ভালো হয়ে যাবে, বিশেষ করে জেনারেল মোডালিটির কথা। নাইট অ্যাগ্রাভেশন, পার্সপিরেশন ডিউরিং অ্যাগ্রাভেশন ফ্রম ওয়ার্ম, অ্যাগ্রাভেশন ফ্রম কোল্ড। এই অ্যাগ্রাভেশন ফ্রম ওয়ার্ম, অ্যাগ্রাভেশন ফ্রম কোল্ড, এই জন্যেই পেশেন্টটা এত বেশি আনকমফোর্টেবল, এই জন্যে পেশেন্টটা এত বেশি রেস্টলেস। ড্যাম্প ওয়েদার, কোল্ড ওয়েদার, মেন্স ডিউরিং অ্যান্ড লাইং অন রাইট সাইড, এইটা হলো জেনারেল মোডালিটি। এরপর আমরা জেনারেল থেকে পার্টিকুলার ঢুকে যাচ্ছি। স্টোমাকের সম্বন্ধে দু একটা কথা বলি, যে এর ডিজায়ারটা হলো, রেপার্টরি খুলে দেখতে পাবেন, ব্রেড অ্যান্ড বাটার। আর সুইট, মিল্ক, বাটার অ্যান্ড বিয়ার এর ডিজেগ্রি। বার্নিং থ্রাস্ট, আপনারা সকলেই জানেন যে মার্শাল পেশেন্ট খুব থ্রাস্টি হয়। বার্নিং থ্রাস্ট উইথ ময়েস্ট টাং, স্যালাইভেটেড টাং, এটা হলো পিকুলারিটি মার্শালের। সাধারণত মানুষের পিপাসা পেলে গলা মুখ জিভ শুকিয়ে যায়, তখন সে জল খায়, কিন্তু এখানে সেখানে ময়েশ্চার রয়েছে, প্রচুর স্যালাইভেশন হচ্ছে, অথচ বার্নিং থ্রাস্ট রয়েছে, এবং ডে অ্যান্ড নাইট সবসময় জল পিপাসা বেশি থাকে। আর স্পেশালি ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্ক, ডিজায়ার ফর কোল্ড মিল্ক, ডিজায়ার ফর কোল্ড বিয়ার। কিন্তু এর মিল্ক একদমই সহ্য হয় না। আর তার সাথে সাথে যেটা হয় সেটা হলো যে যখন কোনো খাবার খাই, তার মধ্যে অ্যাসিডিক এবং মিউকাস টেস্ট আসে। এই পেশেন্টের মধ্যে উইক ডাইজেশন, অথচ কন্টিনিউয়াস হাঙ্গার, এটা আমরা অনেক পেশেন্টের মধ্যে পাই। হজম হচ্ছে না, কিন্তু সবসময় যেন খাই খাই ভাব, সবসময় যেন খিদে খিদে ভাব, এই পেশেন্টটা আমরা অনেক সময় পাই। আর তার সাথে যেটা হয় সেটা হচ্ছে
যে মুখের মধ্যে, জিভের মধ্যে স্টোমাকের কারণের জন্য পিউটি টেস্ট, সল্টি টেস্ট, কোপারি টেস্ট, বিটার টেস্ট, বিশেষ করে যখন ফাস্টিং থাকে। তাহলে যখন ফাস্টিং কন্ডিশনে আছে তখন তার মধ্যে পিউটি টেস্ট, সল্টি টেস্ট, বিটার টেস্ট, কোপারি টেস্ট। আর যখন সে খাবার খাচ্ছে তখন তার মধ্যে অ্যাসিডিক এবং মিউকাস টেস্ট। আর এই সমস্ত পেশেন্টগুলো মধ্যে প্রচুর পরিমাণে ইরাকটেশন হয় এবং সব পিউটেড ইরাকটেশন। যখন কেসটা বেশ প্রগ্রেস করতে থাকে তখন দেখা যাবে যে ব্লাডি ভমিটিং হয়। মানে এই পেশেন্টটা গ্যাস্ট্রিক আলসার থেকে গ্যাস্ট্রিক কার্সিনোমার দিকে যাওয়ার আর সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। আর তার সাথে এই ধরনের স্টোমাক সিমটমসগুলো এর মধ্যে বেশি পাওয়া যায়। তার সাথে এর লিভারের উপরে ভীষণ একটা অ্যাফিনিটি রয়েছে। যেমন ফসফরাসের একটা ভীষণ অ্যাফিনিটি রয়েছে, সেরকম লিভারের মধ্যে একটা অ্যাফিনিটি রয়েছে। এবং সেখানে কি করে, বেসিক্যালি এনলার্জড লিভার, এখানেও লিভার ক্যান্সার হয়। এনলার্জড লিভার, তার সাথে স্ট্যাবিং পেন উইথ চিলিনেস, এবং সেই পেনটা ইউজুয়ালি রাইট সাইডে শুলে বেরিয়ে যায়। যার জন্য অনেক সময় কি হয়, ম্যাগনেসিয়াম মিউর বা কঠিন যে সমস্ত কারিনাস মেরিনাস ইত্যাদি যে সমস্ত লিভারের ক্যান্সারের ওষুধ, তার সঙ্গে স্পেস রাখতে পারে। এবং ওই সমস্ত ওষুধগুলির বেশিরভাগ ক্ষেত্রে প্যালিয়েটিভ এফেক্ট হয় ক্যান্সারের ক্ষেত্রে। কিন্তু মার্শালের একটা ক্ষমতা আছে, ও যেন মনে হচ্ছে বর্ডার লাইন থেকে আর একটু ভিতরের দিকে, একটু ভালোর দিকে নিয়ে আসার সম্ভাবনা থাকে এবং একটু বেশি দিন পেশেন্টটা লাস্টিং করে যদি এর সিমটমসগুলো ওর সাথে কর্পোরেট হয়ে যেতে পারে। এবারে দেখুন মার্শালের যে মুখের সিমটম, মাউথের সিমটম, সেখানে আপনারা সবাই জানেন যে আলসারেটেড, হিউজ স্যালাইভেশন স্লিপ ডিউরিং, প্রফিউজ স্যালাইভেশন, ব্লাডি স্যালাইভেশন, ভিসকিড স্যালাইভেশন, অফেন্সিভ স্যালাইভেশন, কোপারি স্যালাইভেশন। এবং তার সাথে যে কথা কোনো বলছিলাম যে স্ট্যামারিং হয় কেন, স্ট্যামারিং হওয়ার কারণটা হলো যে অকওয়ার্ডনেস অফ দি টাংটা খুব ফ্ল্যাবি হয়ে যায়, সোলেন হয়ে যায়। আর অকওয়ার্ডনেস হওয়ার কারণের জন্য যখন ও কথা বলে তখন মনে হয় ও ইনটক্সিকেটেড, মনে হচ্ছে ও ড্রিঙ্ক করেছে, সেই কথাগুলো জড়িয়ে যায়। তো যেহেতু মাউথের কথা বলছি, সেই সঙ্গে সঙ্গে নিশ্চয়ই টাঙের কথাটা এসে যাওয়া উচিত। আলসারেটেড টাং, ফ্ল্যাবি টাং, সোলেন টাং, ময়েস্ট টাং, এবং তার সাথে ইমপ্রিন্ট অফ টিথ। খুব আলসারেশন থাকে এবং ডিপ আলসারেশন এবং পেনফুল আলসারেশন থাকে। আর সেই সঙ্গে আপনারা দেখেছেন সবাই যে গাম স্করবিউটিক গাম বলা হয়, মানে স্পঞ্জি গাম। সাধারণত রেডিশ বা লুইস ডিসকালারেশন বা পার্পল ডিসকালারেশন থাকে। আর দাঁতগুলো সব ডিকে হয়ে যাচ্ছে স্ট্যাফিসাকিয়ার মতন, খুব সহজে লুজনেস অফ দ্য টিথ। সবসময় এখনই মনে হচ্ছে যে গাম থেকে দাঁতগুলো খসে পড়ে যাবে। তার সঙ্গে আলসারেশন, গামে আলসারেশন, ওপেনসিভনেস। আর এই যে টিথগুলো লুজ হয়ে যাচ্ছে এবং টিথগুলো গ্রে হয়ে যাচ্ছে, ডার্টি কালার হয়ে যাচ্ছে, এই সমস্ত, তার সাথে এই পেনগুলো সমস্তগুলো কি বাড়ে না, রেপার্টরি খুলে দেখতে পাবেন যে কোল্ডেও বাড়বে, আবার ওয়ার্মেতেও বাড়বে এবং নাইটে বাড়বে। আমি একটা কেস দেখেছিলাম, রিসেন্ট একটা কেস, এক ভদ্রমহিলার। আর মাড়িতে একটা সমস্যা হয়েছে। তো উনি তো আর সমস্যা বলতে পারছেন না, একজন ডেন্টাল ডাক্তারকে দেখিয়েছে, খুব ভালো এখানকার স্বনামধন্য ডাক্তার, আমি যেখানে থাকি। তো দেখে উনি বলছেন যে আপনার দাঁতগুলোতে ঘুণ ধরে গেছে, এই দাঁতগুলো আর কিছু করা যাবে না, এই দাঁত সব তুলে ফেলে দিতে হবে, না হলে আপনাকে বাঁচানো যাবে না। ভদ্রমহিলার বয়স হলো 45 বছর। তার মেন সিমটমটা কি না, প্রত্যেক রাতে আর মুখ দিয়ে প্রচুর লালা আসে, প্রচুর পুজ পড়ে, আর এত দুর্গন্ধ হয় যে রাত্রে অন্তত 2 থেকে 3 বার তাকে উঠে গিয়ে মুখটা ধুয়ে আসতে হয়। আর মনে হচ্ছে সবসময় যে সব দাঁতগুলো খুলে পড়ে যাবে। আরও কিছু লক্ষণ, এই যে এত বেশি পুঁজ, এত বেশি দুর্গন্ধ, এত বেশি লালা, হট পেশেন্ট, এবং আরও 2-4টি সিমটমস দেখে ওকে মার্শাল দেওয়া হলো। এবং মার্শাল দেওয়ার পরেতে 2 মাস সময় লেগেছে। 2 মাস পরের পর থেকে তার যে দাঁতে আর কোনো অসুবিধা হয়েছিল, যেটা
ওই ডাক্তারবাবুরা ভয় দেখিয়ে দিয়েছিলেন যে ওটা অত্যন্ত দুরারোগ্য একটা ব্যাধি, এটা সারবে না, এটা সেরে গেল। তো এইভাবে যদি আমরা ওষুধটাকে বুঝতে পারি, প্রয়োগ করতে পারি, তাহলে আমরা এই যে মডার্ন যে মেডিকেল ওয়ার্ল্ড তার সাথে আমরা স্পেস রাখতে পারবো, তার সাথে আমরা কম্পিট করতে পারবো। কথা দিয়ে বাকচাতুর্য দিয়ে তো কম্পিট করে কোনো লাভ নেই। সফলতা দিয়ে, সাকসেস দিয়ে তাদের কাছে ইমপ্রেশন তৈরি করতে হবে। তারা অনেক সময় জিজ্ঞাসা করে, তাদের অন্য বাড়ির লোক হয়তো কোনো কারণে দাঁত তুলতে গেছে বা দাঁত বানাতে গেছে, জিজ্ঞাসা করে ওই পেশেন্টটার কী হলো, শুনলো, শোনার পর বলছে কে চিকিৎসা করছিলেন, নামটা শুনলো। ঠিক আছে, অনেক সময় অনেক কিছু সুবিধাও হয়, সেটা আপনারা বোঝেন। তারা রেফারেন্সও করে যখন নিজেদের পেশেন্ট হয়, নিজেদের রিলেটিভ হয়। পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় কিছু বলে না, কিন্তু নিজেদের রিলেটিভদের অনেক সময় আমাদের কাছে পাঠিয়ে দেয়, যদি আমরা স্পেসটা তাদের কাছে এটা রাখতে পারি। নেক্সট যে কথাটা বলছিলাম যে থ্রোট সম্বন্ধে আমরা অনেকে জানেন যে টনসিলাইটিসের ক্ষেত্রে, সোর থ্রোটের ক্ষেত্রে ইনফ্লামেশন অ্যান্ড আলসারেশন অফ দি থ্রোট এর ক্ষেত্রে মার্শাল একটা খুব অত্যন্ত সুন্দর ওষুধ। আলসারেশন অফ দি থ্রোট ইন এভরি চেঞ্জ অফ ওয়েদার, এর এত কোল্ড সাসেপ্টিবিলিটি যে প্রত্যেকটি চেঞ্জ অফ টেম্পারেচার বা ওয়েদারের সাথে নতুন করে যেন ঠান্ডা লাগে। এবং এর ইনফ্লামেশন অফ দি ইনফ্লামেশন অফ দি থ্রোট যায়, এই যে থ্রোট হয়, থ্রোট হওয়ার জন্য কারণের জন্য কি হয় না, এর সলিড, লিকুইড, এমটি সোয়ালিং সবেতেই ডিফিকাল্ট, সব সোয়ালিংয়ে ডিফিকাল্ট। এবং যখন সোয়াল করার চেষ্টা করে তখন গলার ব্যথাটা আর কান পর্যন্ত চলে যায়। আর অনেকে যদি আমরা খুব যত্ন নিয়ে দেখেন তাহলে দেখা যাবে যে যাদের টনসিলাইটিস হয়, টনসিলাইটিসের প্রতিটা টনসিলের মধ্যে যে পিঠগুলো রয়েছে, ওই পিঠগুলোর মধ্যে কি হয়, পাস জমে। সেই পাসগুলো ভাতের মতন শক্ত হয়ে থাকে এবং মুখ খুললেই প্রচুর দুর্গন্ধ, তার বাড়ির লোক তার কাছে যেতে পারে না, এত দুর্গন্ধ হয়। এই ধরনের সিমটমসগুলো। আর খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, শেষকালে আমি একটা কথা বলবো যে যখন মার্শালের প্রচুর ক্যারেক্টার থাকবে, তার সাথে ডান দিকে টনসিলের ইনফ্লামেশন হলে কোন ধরনের ওষুধ লাগে, বাঁ দিকে টনসিলেশনের কোন ইনফ্লামেশন হলে কোন মেম্বারের সহায়তা নিতে হয় সে সম্বন্ধে পরে বলবো। এর যে স্কিনেতে ডিফারেন্ট টাইপস অফ আলসারেশন, বয়েলস, কিন্তু আর আলসারেশনগুলো কি জানো, ভ্যাজেটেনিক আলসারেশন, সুপারফিশিয়ালি, ডিপের থেকে সুপারফিশিয়ালি বেড়ে 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 চলে যাবে। আর এই অনেক সময় কি হয়, এতে পেন সেন্সেশন থাকে না। সিভিলিটি কারণ, তো সিভিলিটি কারণের জন্য পেন সেন্সেশন না থাকার জন্য আর আলসারেশনটা দ্রুত চারদিকে বেরিয়ে যায়। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, একটা ক্যারেক্টারিস্টিক্স কথা, সেটা হলো কি না, যদি আপনি দেখেন যে পেশেন্টটা আউট অ্যান্ড আউট ড্রাই স্কিন ইন অল সিজন, তাহলে ইট কন্ট্রাডিক্ট মার্শাল, মার্শালকে কন্ট্রাডিক্ট করবে। এটা ওই যে আমার সমস্যা, আমি মেডিকেলকে পড়ানোর সময় বলি না যে কোন সিমটমটা থাকলে ওষুধটা দেবেন না, আর কোন সিমটম অবশ্যই থাকলে তবে ওষুধটা দেবেন। তো মার্শালের এটা একটা গুরুত্বপূর্ণ। মার্শাল ইউজুয়ালি মানে সোয়েট বেশি, সোয়েট থাকে। যদি একটানা দেখা যায়, একটা কেন্টের কথা, যদি একটানা দেখা যায় যে পেশেন্টের মধ্যে সবসময় ড্রাই স্কিন, তাহলে আপনি বুঝবেন যে এই কেসেতে মার্শাল লাগবে না, আপনার সিলেকশন ভুল হয়ে যাচ্ছে। আর আয়ের ক্ষেত্রে প্রচুর প্যাথোলজি আছে, কিন্তু যে প্যাথোলজিটা একটু মনে রাখার মতন সেটা হলো যে লিডসগুলো খুব ঠিক হয়ে যায়, সোলেন হয়ে যায়, আর প্রচুর জ্বালা করে, আর বার্নিং প্রচুর থাকে। আর ঠান্ডা জল দেন আর গরম জল দেন, তাতেই বিশেষ খুব একটা লাভ হয় না। সেরকম নাকের ক্ষেত্রে প্রচুর আলসারেশন, যে কোনো রকমের করাইজা হোক বা যা কিছুই হোক, সে প্রথমেই তার আলসারেশন ডেভেলপ করে যাবে। আর তার যেহেতু মার্শালের সমস্ত অ্যাগ্রাভেশনটা নাইটে হয়, সেজন্য এর হাঁচি কিন্তু সাধারণভাবে মানুষের হাঁচি সকালের দিকে হয় বা খুব কোল্ড অ্যাটমসফিয়ারে হয়, কিন্তু এর হাঁচিটা সাধারণত কোন সময়তে হয় না, যখন সানশাইন হয়, যখন সন্ধ্যেবেলা হয় বা রাত্রিবেলা হয়, যখন প্রচুর পার্সপিরেশন হয়ে যাচ্ছে। এবং এর কাশিগুলো পর্যন্ত যখন পার্সপিরেশন হয় তখন কাশিগুলো বাড়তে থাকে। আর এর যে করাইজাটা হয়, করাইজাটা এত ঠিক যে সহজে নিচে নামতে চায় না। এবং এর করাইজা, স্টপেজ অফ নোজ,
এগুলো সব কিন্তু ওয়ার্মতে বাড়ে, ওয়ার্মথ অফ বেডেতে বাড়ে। যখন কোনো পেশেন্ট বলবে যে আমার কাশি রাত্রে বৃদ্ধি হয়, দয়া করে ভালো করে ইন্টারোগেট করবেন, মোডালিটিটা তাৎপর্যটা বোঝার চেষ্টা করবেন যে এটা স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেশন, এটা লাইং অ্যাগ্রাভেশন অ্যাজ সুন অ্যাজ হি টাচেস বেড, অথবা ওয়ার্মথে অ্যাগ্রাভেশন, অথবা পার্সপিরেশন অ্যাগ্রাভেশন। কি হয় সেই অনুসারে ওষুধগুলো আলাদা আলাদা হয়। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, হোমিওপ্যাথি ডাক্তাররা চিকিৎসা করেন, একবারে রেপারাইতে চোখা চোখা বোল ওষুধগুলো ব্যবহার করেছেন ওই কেসেতে, কিন্তু তিনি ভালো করে এলিসিট করতে পারেননি যে অ্যাকচুয়ালি নাইট অ্যাগ্রাভেশনের পিছনেতে কোন ফ্যাক্টরটা কাজ করছে। সেই ফ্যাক্টরটা যখন ধরে ফেলতে পারা যাবে, তখন দেখা যাবে যে সেই কেসটা সহজে আরোগ্য হয়ে যাবে। মানে এই কেস ট্রেকিং যে একটা খুব স্কিলনেস, এবং এই স্কিলনেসটা যে ডেভেলপ করে আপনি কতটা মেট্রিয়ামেটিকাতে এবং রেপারিতে মাস্টার হতে পেরেছেন, তার উপরে এটা ডেভেলপ করবে। সেই অনুসারে কাজটা চলতে থাকবে, এবং তখন কি মনে হবে যে কিওয়ার্ডটা খুব ইজি, অত কথার মধ্যে নেই, হয়তো দু চারটে কথা, এত ফাইন কথা আপনি এলিসিট করে নিতে পারলেন যে তাতেই ওষুধটা বেরিয়ে যাবে। এর ব্রেন সম্বন্ধে একটা কথা বলি। ওগুলো দেখুন, সমস্ত পেশেন্টগুলো আপনারা যদি প্যাথোলজিক্যাল স্টাডি করেন, সমস্ত সিস্টেমগুলোর মধ্যে প্রচুর প্যাথোলজি রয়েছে। সমস্ত প্যাথোলজি আমি বলবো না, বলার তো সময়ের অভাব রয়েছে, আর বলা তো শেষ হবে না। আপনারা যে কোনো একটা রিজিওনাল মেডিকেল স্টাডি করলে এটা বুঝতে পারবেন, কিন্তু ফোকাসটা কোন জায়গাতে রাখতে হবে সেই বিষয়টাই আপনাদের সামনে বলার জন্য আমার বিশেষ চেষ্টা আর কি। সেটা হলো যে এই পেশেন্টের বাচ্চাদের বিশেষ করে খুব বেশি করে হাইড্রোকেফালাস হয়। আর হাইড্রোকেফালাস হওয়ার বিশেষ কারণটা হলো কি না, সাপ্রেশন অফ মিজিলস এবং সাপ্রেশন অফ স্কারলেটিনা। মিজিলসের চিকিৎসা যদি ঠিকমতো না হয়, তাহলে তার থেকে যদি হাইড্রোকেফালাস হয়, তাহলে এই ধরনের ওষুধগুলোর আগে, এবং তখন এর যে মার্সলের যে হাইড্রোকেফালাস, সে কিন্তু হেলেবারাসের কাছে স্পেস রাখবে, হেলেবারাসের পাশাপাশি স্পেস রাখবে। তাহলে দেখুন, এই মার্সল ওষুধটা আমরা সাধারণভাবে বুঝি আমাশয়ের ওষুধ, একটু ঘায়ের ওষুধ, একটু টনসিলের ওষুধ, কিন্তু এ কত কঠিন রোগকে সারাতে পারে এবং সারে, সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়। কানের বিষয়টা বলি। কানেতে অটাইটিস মিডিয়া, যে কোনো কোল্ড ওয়েদারেতে অটাইটিস মিডিয়া ডেভেলপ করে। আর এই অটাইটিস মিডিয়া যখন তৈরি হয়, সেই অটাইটিস মিডিয়ার সাথে আমাদের প্যাথোলজির নলেজ থেকেই জানেন যে রাপচার ড্রাম হয়, মানে ইয়ার ড্রামটা রাপচার হয়ে যায়। মার্সলের ক্ষমতা আছে, কিন্তু অন্য ওষুধের ক্ষমতা অতটা বলা কঠিন আছে, কিন্তু মার্সলের ক্ষমতা আছে যে ওই ইয়ার ড্রামটাকে রিপেয়ার করে দিতে পারে। কখন না, যখন অটাইটিস মিডিয়া চলছে, অটাইটিস মিডিয়া থেকে ইয়ার ড্রামটা মানে ফুটো হয়ে গেছে, তখন যদি ঠিক মার্সলের পেশেন্ট হয়, তাহলে ওই ইয়ার ড্রামটা রিপেয়ার হবে। কিন্তু যদি কোনো জায়গাতে এস্টাবলিশড ইয়ার ড্রাম হয়ে যায়, বড় ইয়ার মানে ফুটো হয়ে যায়, পারফোরেশন হয়ে যায় টিম্প্যানিক মেমব্রেনেতে, সেটা হওয়াটা খুব কঠিন আছে। আর যদি রিপেয়ারও করে দেয়, যদি সাইলেসিয়ার পেশেন্ট হয়, মার্সলের পেশেন্ট হয়, হিপারের পেশেন্ট হয়, তাহলে কিন্তু ওই টাকাটা বেকার হয়ে যাবে। সেজন্যে আমরা খুব আগ্রহ প্রকাশ করি যে আগে হোমিওপ্যাথি চিকিৎসা করুন, আগে সাপুরেশন বন্ধ করুন, সাপুরেশনের অ্যাটিটিউডটা চলে যাক, তাতে দেখুন না কতটা উন্নতি হয়। অনেক উন্নতি হয়ে যাবে, অনেক ডেভনেস কমে যাবে, ওই ছোটো ফুটো নিয়েও জীবন চলবে। অনেক সময়তে হয়তো ভাগ্য ভালো হলে অনেকটা রিপেয়ারও হয়ে যেতে পারে। তো সেই জন্য ওখান থেকে কী হয়, হরেবল স্টিঙ্কিং গ্রিনিশ পাস, ব্লাডি ডিসচার্জ, এটা হয়, এবং ব্যথাটা সাধারণত রাত্রে বাড়ে। গরম সেঁক দিলে কোনো উপকার নেই। স্টুলের কথা আপনারা জানেন, সেটা হলো যে যেহেতু ডিসেন্ট্রি একটা খুব মস্ত বড় ওষুধ, এইটা মানে সাধারণ আমাদের ধারণা অনুসারে আমরা দেখি, সেটা হলো যে এটি মিসইউজ এবং ইউজ দুটোই খুব একটা গুরুত্বপূর্ণ। আমাশয় শুনলেই মার্সল দেয়, আর অনেক সময়তে মার্সলে আমাশাইতে মার্সল না দিলে হবেই না। সেজন্য মিসইউজ এবং ইউজ দুটোই মার্সলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। স্লিমি স্টুল, ব্লাডি স্টুল, অফেন্সিভ স্টুল, ডিসেন্ট্রি উইথ হিউজ টেনেসমাস, আর একটা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে নেভার গেট ডাউন সেন্সেশন।
ইয়েতে আপনার পায়খানা যদি বসে আর কি, তাহলে সেখান থেকে আর সে উঠে আসতে পারবে না। স্যানিটারি প্যান থেকে বা কোমর থেকে সে আর উঠতে চাইবে না, তার শেষ হয়নি। যেমন সুমিকাতে একটু পায়খানা হয়ে গেল বা রাস্তা রাস্তায় একটু পায়খানা হয়ে গেল, খুব রিলিফ হয়ে গেল, বেশ আনন্দের সাথে উঠে চলে এলো। এরা যেন শেষ হয় না, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। সেই জন্য একে বলা হয় নেভার গেট ডাউন সেন্সেশন। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটা কিন্তু একটা এপিডেমিক ডিসেন্ট্রির ওষুধ। বিশেষ করে দুটো ওয়েদারে, কোল্ড ওয়েদারেতেই হোক আর ওয়ার্ম ওয়েদারই হোক, এটা যদি 2-4টে লক্ষণ মানে মিলে যায় ভালো করে, তাহলে এপিডেমিক কাজ হিসাবে এটা ব্যবহার করা হয়। এবং এপিডেমিক ক্ষেত্রেতে এটা খুবই এফিকেসিয়াস, এটা সমস্ত স্টলওয়ার্ডরা স্বীকার করেছেন বা বলেছেন তাদের নিজেদের অভিজ্ঞতা দিয়ে। গ্রেনি স্টুল, ব্লাডি স্টুল, স্লিমি স্টুল, অফেন্সিভ স্টুল, এবং এই যে স্টেনেসমাস উইথ চিলিনেস, পালসিলার কাছাকাছি থাকে অনেক সময়তে। পালসিলারতেও যেমন পেন উইথ চিলিনেস থাকে, এখানেও স্টেনেসমাস উইথ চিলিনেস, কিন্তু হট পেশেন্ট, কিন্তু থ্রাস্টি পেশেন্ট। মেল সেক্সুয়াল অর্গানের মধ্যে গুরুত্বপূর্ণ কথা হলো, সেটা হলো এ তো খুব ভালো সিফিলিসের ওষুধ, সেই জন্য এর সফট স্যাঙ্কার, হার্ড স্যাঙ্কার, সব স্যাঙ্কারের মধ্যে হয়। আলসারেশন হয়, ডিফারেন্ট টাইপের আলসারেশন হয়, এবং অফেন্সিভনেস, ভেসিকুলার ইরাপশন, পাস্টুলার ইরাপশন, এই সমস্তগুলো হয়। আর একটা হয় এর নকটার্নাল এমিশন, ব্লাড স্টেন্ট। ফিমেলের ক্ষেত্রেতে এর ভ্যারাইটিস অফ মেনস্ট্রুয়াল ট্রাবল, বিভিন্ন ভ্যারাইটির হয়। মেন্স প্রফিউজও হতে পারে, মেন্স স্ক্যান্টি হতে পারে, কিন্তু ইউজুয়ালি পেনফুল মেনস্ট্রুয়েশন। মেন্টাল সিমটম, স্যাডনেস, ডিপ্রেশন, সব অ্যাগ্রাভেটস ডিউরিং মেনস্ট্রুয়েশন। আর একটা পিকুলিয়ার সিমটমস রয়েছে হুইচ ক্যান কিপ স্পেস অ্যাজ মানে উইথ দি জেনারেল সিমটমস, সেটা হলো মিল্ক ইন নন প্রেগনেন্ট ওমেন ডিউরিং মেনস্ট্রুয়েশন। এবং তার সাথে আর একটা সিমটম আছে, সেটা হলো যে অনেক পেশেন্টের ক্ষেত্রে কী হয়, মেন্সের পরিবর্তে শুধু ব্রেস্টে মিল্ক এলো, মেন্স হলো না, ইনস্টেড অফ মেন্সেস সেখানে মিল্ক ফ্রম ব্রেস্ট। দুটো সিমটমই খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে। সেটা হলো নন প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে তার ল্যাকটেশন হচ্ছে মেন্সের সময়তে, অথবা আর মেন্সের সময়তে ভিকেরিয়াস যেমন সিমটমসগুলো হয়, মেন্সের পরিবর্তে শুধু মিল্ক ফ্রম দি ব্রেস্ট। আর একটা জিনিস হয়, সেটা হলো আমরা পাই অনেক সময়তে রিপিটেড অ্যাবর্শন ডিউ টু উইকনেস অব দি ইউটেরাস। এই কথাটা বলেছি, কিন্তু এটা রিপিটেড অ্যাবর্শনের একটা হিস্ট্রি থাকে। আর যেহেতু সিফিলিটিক পেশেন্ট, অনেক সময়তে কী হয়, স্টিল বার্থেরও হিস্ট্রি থাকে, মানে মৃত সন্তান প্রসব করার ইতিহাসের মধ্যে থাকে। প্রেগনেন্সি তার গুরুত্বপূর্ণ লক্ষণ আছে। দেখুন, অনেক সময়তে না প্রেগনেন্সি পিরিয়ডে যদি যত্ন নিয়ে দেখতে হবে, না যত্ন নিয়ে দেখলে পাওয়া যাবে না। প্রেগনেন্সির পিরিয়ড, সেই সময় দেখা গেল যে প্রচুর ভেজাইনাল বা পিউবিসেতে প্রচুর আলসারেশন ডেভেলপ করে গেল। এটা খুব কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। তার কারণটা হলো কি, এই সময়তে আমাদের কিছু মজা হয়, কতগুলো জায়গাতে আমরা খুব মজা পাই। অনেক সময় আমরা চাই যে প্রিনেটাল কেয়ারটা বা অ্যান্টিনেটাল কেয়ারটা আমাদের কাছে হোক, হলে খুব স্মুথ হবে, ওষুধ বেশি লাগবে না, আর খুব স্মুথলি ডেলিভারি হয়ে যাবে, কমপ্লিকেশন হবে না। আজকালকার দিনের যে সমস্ত মানে কনজেনিটাল অ্যানোম্যালিস যে সমস্ত হয়, টেরাটোলজিক্যাল যে এমব্রায়নিক যে চেঞ্জগুলো হয়, সেগুলো হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম থাকে, যেহেতু আমরা মায়োজমেটিক স্ট্যাটাসগুলোকে রুদ্ধ করে দিতে পারি। তবু তো মডার্ন লোক, পয়সা আছে তো প্রচুর, বা নানান চিন্তাভাবনা আছে, তারা তো ওই ডাক্তার মানে যারা ওষুধ দিতে পারে প্রচুর, অ্যালোপ্যাথি ডাক্তার, সার্জেন, তাদের কাছে সিকিউর মনে করে তাদের কাছে যায়। কিন্তু তারা একটা কাজ করে, সেটা হলো যদি খুব প্রচুর পরিমাণে কাশি থাকে আর প্রচুর পরিমাণে যদি ইরাপশান হয়, তারা একটু ভয় পায় যে স্ট্রং অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো, স্ট্রং অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু ওই ফিটাল অ্যানোমালিস ডেভেলপ করে যাবে। সেজন্য অনেক সময় ছুটকে আমাদের কাছে আসে। ওই সময়টা খুব যত্ন নিয়ে দেখবেন, যত্ন নিয়ে দেখলে বোঝা যাবে
যদি কাজটা করে দিতে পারেন তাহলে কিন্তু ওই ডাক্তারের কনফিডেন্স বাড়বে, পেশেন্টেরও কনফিডেন্স পাবে, এবং করা যায়। প্রেগনেন্সি হয়েছে তার সাথে হিউজ পেলভিক সেলুলাইটিস, আলসারেশন, সাপুরেশন, অফেন্সিভনেস, এই সমস্ত জিনিসগুলো ভীষণভাবে ডেভেলপ করেছে। তার সাথে কি হচ্ছে না, ইডিমা অ্যান্ড সোয়েলিং অফ দি ভালভা, তার সাথে মর্নিং সিকনেস, এই সমস্ত সিমটমসগুলো যদি থাকে, আর তার সাথে যদি একটু হিউজ পার্সপিরেশন, তার সাথে যদি একটু হিউজ থ্রাশ থাকে, তাহলে তার কোনো কথাই নেই। তাহলে এই যে ক্রিটিক্যাল কন্ডিশনগুলো ডেভেলপ করে, কোন ওষুধের ক্ষেত্রে এই ক্রিটিক্যাল কন্ডিশনগুলো ডেভেলাপ করতে পারে এবং কীভাবে সেটাকে কভার করতে পারে, মার্শালের ফোকাসটা যদি ঠিক থাকে তাহলে রোগের আরোগ্য হবে। ইউ ক্যান কিপ স্পেস উইথ দি লিডিং ফিজিশিয়ানস, এবং আমাদের আর যে চিকিৎসাবিদ্যা, সেই চিকিৎসাবিদ্যারও জয় জয়গার হয়ে যাবে। চেস্টের কথা বলি হলো যে স্পেশাল অ্যাফিনিটি হলো রাইট লাংয়ের লোয়ার লোবটা, এবং ইনফ্লামেশন, কনজেশন হওয়ার কারণের জন্য তার যে এক্সপেক্টোরেশন হবে সেটা হলো প্রথমেই পিউটরি এক্সপেক্টোরেশন, ব্লাডি এক্সপেক্টোরেশন, পাস লাইক এক্সপেক্টোরেশন, আর তার সাথে ক্যান নট লাই অন রাইট সাইড, হুপিং কাপ উইথ নোজ ব্লিডিং। আর একটা রেপার্টারিতে আপনারা পাবেন, সেটা হলো যে জোড়াই কাশি, প্যারাক্সিজম অফ টু প্যারাক্সিজম, মানে 2 কাপস ইন 1 প্যারাক্সিজম, দুটো করে কাশি, জোড়াই কাশি। এটা একটা মার্শালের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়টা হলো যে চেস্ট ইনভলভমেন্ট হয়েছে, তার সাথে সাথে কি হবে না, র্যাডলিং চেস্ট অ্যান্ড ইমাসিয়েশন, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। ইমাসিয়েশন, র্যাপিড ইমাসিয়েশন, যেমন আমরা টিউবারকুলিনাম বোভাই নামে পাই, সেরকম এখানে র্যাপিড ইমাসিয়েশন ডেভেলপ করে। একটা অ্যাকিউট ডিজিজ, একটা অ্যাকিউট ডিজঅর্ডার, সেখানে অ্যাকিউট মানে হু করে ইমাসিয়েশন হয়ে যাচ্ছে। তা সেই সমস্ত ক্ষেত্রেতে আর মার্শাল খুব এফিকেসিয়াস হবে। এই যে র্যাটলিং চেস্ট হয় বা লাঙে ইনভলভমেন্ট হয়, আপনারা কমন ওষুধ, কিছু সাধারণ ওষুধ আছে, সেই সমস্ত ওষুধগুলোর কথা চিন্তা করেন, কিন্তু তার সাথে যদি এই পিকুলারিটিগুলো থাকে, তার সাথে সাথে যদি সবসময় মেডিকাতে খুব একদম চকচকে, মানে ওষুধের চকচকে লক্ষণগুলো মনে থাকে, সেই জন্য মেডিকা কাইনার কথা জিজ্ঞাসা বলতেন যে সারাদিনে কক্ষেপ মেডিকা পড়ো, কভার মেডিকা পড়ো, রেগুলার মেডিকা পড়তে হবে, রেগুলার পড়তে হবে, রেপার্টি পড়তে হবে। অনেককে জিজ্ঞাসা করি আমি, মেডিকা কখন না, যখন রোগী আসে তখন পড়ি, যখন প্রবলেম হয় না তখন পড়লে হবে না, শুধু তখন পড়লে হবে না, অন্য সময় পড়ে থাকলে রোগীর সিমটমসটা আপনি বুঝতে পারবেন, সেটা তখন সেই সময় পড়াটা আরও গুরুত্বপূর্ণ হবে। সেই জন্য এই সমস্ত সিমটমসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, আর আপনাদের বোঝার চেষ্টা করতে হবে। এক্সট্রিমিটিস সম্বন্ধে আমরা সবাই জানি যে যদিও এটা বেসিক্যালি সিফিলিটিক টেন্টের মধ্যে বেশি, কিন্তু এর মধ্যে সাইকোটিক টেন্টও রয়েছে, যথেষ্ট রয়েছে, যে কারণের জন্য রিউম্যাটিজম একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সিফিলিটিক রিউম্যাটিজম, গাউটি রিউম্যাটিজম এবং গনোরিয়াল রিউম্যাটিজম সবগুলো এর মধ্যে রয়েছে। আর সমস্ত রিউম্যাটিক কমপ্লেনগুলো নাইট অ্যাগ্রাভেশন হয়। অনেক সময় দেখবেন যে রিউম্যাটিজমের যে সমস্ত ওষুধ আপনারা ব্যবহার করে থাকেন, সে রাস্টার্স ব্যবহার করেন, সে ল্যাগ্ল্যান্থাস ব্যবহার করেন, বা লাইকোপোডিয়াম ব্যবহার করেন, মেড্রোনিয়াম ব্যবহার করেন, দেখবেন এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করতে করতে কোনো জায়গাতে যেন আটকে যাচ্ছে, কোনো জায়গাতে যেন কোনো অসুবিধা হচ্ছে বা কিছু হচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাবে যে শুধু যে নাইট অ্যাগ্রাভেশন আছে, এই নাইট অ্যাগ্রাভেশনটাকে উপরে যদি সেন্টার করে যদি একটু জেনারেটিসগুলোকে খুঁজে ধরার চেষ্টা করেন, অনেক সময় মার্শাল পাওয়া যায়, এবং মার্শাল দিলে যেখানটা আপনার ডেডলক হয়ে গেছিলো সেটা কিন্তু খুলে যায়। এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার নিরিখে বলছে। এই ওষুধগুলোকে, মানে প্রত্যেকটি ওষুধগুলোকে গভীরভাবে অধ্যয়ন করা, তার কারণটাই হলো যে গভীরভাবে অধ্যয়ন করলেই আপনি অনেক কেসের, সোজা কেস তো সারানো সোজা, আমরা যেমন বলি হ্যাঁ ভালো হলেই সেরে যাবে বা সেরে গেলেই ভালো হয়ে যাবে, সে তো সোজা। কিন্তু কথাটা হলো যে যেগুলো কঠিন কেস, যেগুলো অসুবিধাজনক কেস, যেখানে আটকে যায়, বিশেষ করে অনেক ডাক্তারবাবুরা যেখানে আটকে যান,
সেই জায়গার যে তালা খোলাটা সেটা কিন্তু নির্ভর করবে যে আপনি কত কুশলতার সাথে আর কেসটাকে দেখবেন, প্রত্যেকটি সিমটমে ধ্যান দেবেন এবং তার জট খুলে তাকে ঠিক মানে পিকচারের সাথে লিঙ্ক করে দিতে পারবেন। লিঙ্ক করে দিলেই লিঙ্কটা ঠিক হওয়া যায়, লিঙ্ক না হলে তো হবে না। যদি লিঙ্ক না হয় তাহলে খুলবে না তো। সেই জন্য লিঙ্ক করাটার জন্যই এত গভীর ম্যাথমেটিকাটা পড়ার দরকার আছে। আর এক্সট্রিমিটিসেতে যে বিষয়টা আছে সেটা হলো ওই যে মুভমেন্ট, প্যারালাইসিস অ্যাজিটেন্স মানে পার্কিনসনজিম, হেস্টিনেন গেট, ট্রেমলিং, এই সমস্ত জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণভাবে ডেভেলপ করে। এর ফিভার সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এখানে তো খুব একদম হোমিওপ্যাথি ডাক্তারদের খুব সুবিধা আছে, মানে এত নাম হয়ে যেতে পারে না, মানে আমরা চিন্তাই করতে পারবেন যে এত নাম হয়ে যেতে পারে। কীরকম না, ইট ইজ এ ভেরি এফিকেসিয়াস মেডিসিন ইন সার্জিক্যাল ফিভার। অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পরেতে কিছুতেই তার জ্বর আর কমছে না, সেপ্টিসিমিয়া হয়ে গেছে বা সেপসিস হয়ে গেছে, প্রচুর স্ট্রং অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, এ তো সত্ত্বেও জ্বর যাচ্ছে না। আপনার কাছে যদি এসে যায় বলুন আমাকে আবার আমার কাছে নিয়ে আসুন না, দেখি না কী করতে পারি। মার্শল দেবেন মানে মার্শলের প্রচুর ক্ষমতা আছে, বেশিরভাগ ক্ষেত্রে মার্শল লাগে। যেমন মনে করুন যে এখন তো মানে ক্লোরোফর্ম দেওয়া হয় না, অন্য ওষুধ দেওয়া হয়। ক্লোরোফর্ম দিয়ে যদি কোনো রকমের সমস্যা ডেভেলপ করতো, অনেক সময় মারা যেত, অনেক সময় তো লিভারের সমস্যা ডেভেলপ করতো, অন্য অ্যাসাইটিস ডেভেলপ করতো, সেখানে খুব সুন্দর ওষুধ কী বলুন তো, ফসফরাস। এগুলো স্টলওয়ার্ডদের খুব ভীষণ সুন্দর ক্লিনিক্যাল টিপস। সেরকম আজকালকার দিনের এই যে ক্লোরোফর্ম ব্যবহার করা হয় না, তার বিনিময়ে কী ব্যবহার করা হয় না, সাধারণত লাম্বার ব্লক দেওয়া হয়। লাম্বার ব্লক দিয়ে সিআর করা হচ্ছে। সিআর তো আজকাল সবাই তো সিআর হচ্ছে, 90% লোকের সিআর করে দিচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা লাম্বার পেন, লাম্বাগো, ব্যাক পেন যাচ্ছে না, বা তার সাথে সাথে দেখা গেল যে সমস্ত লোয়ার এক্সট্রিমিটিতে নার্ভগুলো একটা প্যারালাইসিস ডেভেলপ করে যাচ্ছে, পেন ডেভেলপ করে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু খুব ছোট্ট ওষুধ লাগে, হাইপেরিকাম লাগে, কোনো জায়গাতে লিডাম লাগে, খুব ছোট ওষুধ, আর কি সুন্দর কাজ হয়। আর সেই দেখে যে বড় সার্জন যাদের খুব নাম, তারা আমাদের কাছ থেকে এত মানে তারাও অনেক সময়তে চার্মড হয়ে যায় বা অ্যামিউজড হয়ে যায়, হতবাক হয়ে যায়। তো এই সার্জিক্যাল ফিভারের ক্ষেত্রে আমি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আপনাদের কাছে মনে করিয়ে দিলাম। নেক্সট বিষয় যেটা হলো, কেন্ট একটা খুব সুন্দর কেসের কথা বলছেন যে একটা পেশেন্টের কি হয়েছে না, কানেতে অটোরিয়া হচ্ছিল। অটোরিয়া মানে তো কানেতেই হবে, পাস ডিসচার্জ হচ্ছিল, আর সেটা ভালো প্যাকিং করে দেওয়ার কারণের জন্য ইয়ার ডিসচার্জটাকে সাপ্রেসড হয়ে গেছে। সাপ্রেসড হয়ে যাওয়ার পর তো একটা লং কন্টিনিউড ফিভার, সেই ফিভারটা কিছুতেই যাচ্ছে না, প্রচুর ডাক্তার দেখেছেন, কিছুতেই সারছে না। তো কেন্ট সাহেব তো খুব বিচক্ষণ ডাক্তার ছিলেন, চোখটা খুব চকচকে চোখ ছিল, একদম খুব সুন্দর করে দেখতেন, আর খুব সময় নিয়ে দেখতেন। তো উনি ভালো করে দেখে বুঝলেন যে সাপ্রেশন অফ ইয়ার ডিসচার্জ থেকেই আর তার এই ফিভারটা ডেভেলপ করেছে, এবং তার সাথে সাথে ইয়ার ডিসচার্জের ক্যারেক্টারটা এটা দেখে নিতে হবে। এইটা মনে রাখতে হবে কিন্তু একটা জিনিস, যে আমরা যত সহজে বলছি অত সহজ কিন্তু নয়, বিষয়টা ওখানেতে এসে যাবে, কিন্তু আপনাকে তার ব্যাকগ্রাউন্ডটা এস্টাবলিশ করতে হবে। নাহলে অনেক সময় মেজেরিয়ামও রাখতে পারে। সেজন্য ম্যাক্সওয়েলের খুব কাছাকাছি ওষুধ হলো মেজেরিয়াম, যে শুধু সাপ্রেশন অফ অটোরিয়া, তার থেকে ফিভার হয়েছে, তাহলে একদম চোখ বন্ধ করে ম্যাক্সওয়েল না। ম্যাক্সওয়েল শুড বি স্যাটিসফাইড ইন ডিফারেন্ট অ্যাঙ্গেলস, তবে না সঙ্গে সঙ্গে বলতে যে কেন্ট বলছেন যে কয়েক ঘন্টার মধ্যে তার জ্বর ছেড়ে গেল। এমন প্যাথোলজি হয় অনেক সময়, তো অনেক কেসেতে, যে ওষুধ নির্বাচন যদি ঠিক হয় তাহলে তখন তো ডাক্তার মাথার সামনে বসে থাকতো, এখন তো ডাক্তার মাথার কাছে বসে থাকে না, ডাক্তার তাড়াতাড়ি চলে গেলেই বাঁচি। মাথা সাথে বসে রোগীর কিছুটা আরোগ্য করে দিয়ে তারপরে বেরিয়ে চলে আসতেন।
এই যে হিট হয়, অল ভ্যারাইটিস অফ হিট হয়, স্লো অ্যান্ড লিঙ্গারিং ফিভার, হিট অ্যান্ড শাডারিং অল্টারনেটস। আর একটা হলো খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটা হচ্ছে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন ইন চিল স্টেজ। একটা জ্বর দেখতে গেছেন, থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপলেন আর জ্বরটা কতটা বেড়েছে তাতেই ফোকাসটা রেখে দিলেন। জ্বরের সঙ্গে তার অন্যান্য যে সিমটমসগুলো, কখন থ্রাস্ট বেশি, জ্বরের সময় সে কী করে, তার ইউরিন কেমন হয়, তার স্টুল কেমন হয়, সমস্ত বিষয়গুলো যদি ঠিক মতো নিতে পারেন তবে তো সিলেক্টিভ ওষুধটা দিতে পারবেন, তা নাহলে কী করে দিতে পারবেন। সেই জন্য ব্যাড এফেক্টস অফ স্কারলেটিনা, ব্যাড এফেক্টস অফ মিজিলস আর ব্যাড এফেক্টস অফ অপারেশন, এই সমস্তগুলো অ্যান্টিডোট করার মতন ক্ষমতা রয়েছে মার্কসলের মধ্যে। মার্কসল যেখানে সুগার এক্সেসিভ ইউজ হয়ে গেছে সেই জায়গাতে ব্যাড এফেক্টস অফ সুগারকে অ্যান্টিডোট করতে পারে। আর একটা ক্রনিক ডিজিজে দেখবেন যেখানে যে ক্রুড মার্কারি বেশি ব্যবহার করা হয়ে গেছে, সেখানে পোটেন্টাইজ মার্কারি অনেক সময়তে অ্যান্টিডোটের কাজ হতে পারে। এর রিলেশনশিপ সম্বন্ধে দুই একটা কথা বলে নিই। সেটা হলো খুব ভালো রিলেশনশিপ রয়েছে, যাদের সাথে কম্পেয়ার করা যায় ওষুধগুলোর সাথে, সেটা হলো মেজেরিয়াম, ফসফরাস, সিপিলিনাম, কেলিমিওর, নাইট্রিক অ্যাসিড। আর এর অ্যান্টিডোট হয় কীভাবে, কী কী ওষুধ দিয়ে অ্যান্টিডোট হয় না, হিপারসার, মেজেরিয়াম, নাইট্রিক অ্যাসিড। একটা কেস মনে পড়ে, বিহারীলাল ভাদুড়ির কেস, খুব সম্ভব নামটা যদি আমি ভুল না করি, বিহারীলাল ভাদুড়ির কেস। ওনার কেস হিস্ট্রিটা আমি পড়েছিলাম। বাংলাদেশ থেকে একটি পেশেন্ট এসছে, তার অ্যাবডোমিনাল কলিক, সারা বহুদিন ধরে অ্যাবডোমিনাল কলিক হতো এবং সেখানে ক্যালোমেল বা মার্কারির প্রিপারেশন বহুবার ব্যবহার করা হয়েছে প্রচুর পরিমাণেতে। এরপরে কেসটা এমন হয়ে গেছে আর কোনোতেই কিছু উন্নতি হচ্ছে না। উনি ওইটার উপরে বেশ করে যে মার্কারিটাকে অ্যান্টিডোট করতে হবে, তার জন্য হিপারসাল্ফ দিয়েছিলাম এবং হিপারসাল্ফ দেওয়ার পরেতে ওই পেশেন্টটা ঠিক হয়ে গেছিলো, তার সমস্ত কমপ্লিকেশানগুলো চলে গেছিলো। এই কেসটা আমার মনে আছে বলে আপনাদের বলে দিলাম। আর ইনিমিক্যাল হলো, সেটা হলো যে সাইলেশিয়া তে দেবেন, সাইলেশিয়াতে এটা দেওয়াটা যুক্তিযুক্ত হবে না। আর যেটা বলছিলাম যে সুগারের ব্যাড ইউজকে যেমন নষ্ট করতে পারে, সেরকম যদি স্টিংস অফ ইনসেক্টস, যেমন এপিস আছে না, রাস্টাক্স আছে, লিডাম আছে, সেরকম এই মার্শল একটা কোনো কারণে যদি কোনো দংশন হয়, সেই দংশনেতে এপিসের মতন বার্নিং হবে, তার সাথে যদি দেখা যায় যে কোল্ডও অ্যাগ্রাভেশন হয়ে যাচ্ছে, ওয়ার্মেও অ্যাগ্রাভেশন হয়ে যাচ্ছে, তার সাথে হিউজ পার্সপিরেশন ডেভেলপ করে গেল, তাহলে সেখান থেকে কিন্তু মার্কসলও খুব এফিকেশিয়াস হতে পারে। মার্কসলের যে সমস্ত মেম্বাররা রয়েছে, যে কথা আমি বলছিলাম, সেটা হলো যে মার্কর দেয়া হবে সেই সমস্ত কেসে যেখানে মার্কসলের ফেজটা অত্যন্ত ভায়োলেন্ট, অত্যন্ত অ্যাক্টিভ, অত্যন্ত এক্সক্রিয়েটিং, অত্যন্ত ব্লাড লসিং। যে সমস্ত ডিসেন্ট্রিতে, যে সমস্ত আলসারেশনেতে এইটা হাই ডিগ্রি হবে, বা অনেক সময় মার্কসল দেওয়া সত্ত্বেও মার্কসল বেশি পরিবর্তন করতে পারলো না, হিউজ টেনেসমাস, হিউজ ব্লাডি স্টুল, সেই সমস্ত ক্ষেত্রে মার্কসল আসার সম্ভাবনাটা অত্যন্ত বেশি থাকে। আর টনসিলাইটিসের ক্ষেত্রে ওই যে কথাটা বলছিলাম, সেটা হলো যে লেফট সাইডে যদি হয়, ইনভলভমেন্টটা বেশি হয়, খুবই প্যাথোজেনিকভাবে, প্যাথোলজিক্যালভাবে যদি খুব ইনভলভমেন্টটা বেশি হয়, তাহলে সেখানে মার্ক বিনায়োট, এবং রাইট সাইডে হলে মার্ক পোটোয়ায়োট খুব এফিকেসিয়াস হয়। সেখানে একটা কারণ আছে, সেই কারণটা হলো কি জানেন, যে অনেক সময় কি হয়, মার্শল দেওয়া হয়েছে, দেওয়ার পরে উপকার হচ্ছে না, অথবা মার্শলের সিমটম, এটা ক্লিনিক্যাল আয়ের উপরে ডিপেন্ড করে, এটা বলাটা খুব বোঝানোটা আমার পক্ষে একটু কঠিন হয়ে যাবে। সেটা হলো যে মার্শলের পেশেন্ট, অথচ তার প্যাথোলজিটা ওই জায়গাটা লেফট সাইডটা এমন বেশি ইনভলভমেন্ট হয়েছে যেন টোটাল ফোকাসড, ডাক্তারের টোটাল অ্যাটেনশনটার যেন ওই জায়গাতে রয়েছে, সেই সমস্ত জায়গাতে মার্ক বিনায়োট ব্যবহার করা হয়, বা রাইট সাইড হলে মার্ক পোটোয়ায়োট ব্যবহার করা হয়। আর একটা ওষুধ আপনারা জানেন, সেটা হলো সিনাবেরিস। আমি প্রথম দিন ইন্ট্রোডাকশানে বলেছি যে মার্কসলের মার্কারির প্রিপারেশান নিয়ে সিনাবেরিস তৈরি হয়,
এই সিনাবেরিসের একটা ক্যারেক্টার হচ্ছে এর বোথ সাইকোটিক অ্যান্ড সিফিলিটিক, একদম যেন সমান অনুপাতে এটা মেশানো রয়েছে। এটা যেন মিক্সড মায়োজমেটিক ডিসঅর্ডার, যে কমপ্লেক্স মায়োজমেটিক ডিসঅর্ডার বলি, এই সিনাবেরিস মার্কারির যে একজন মেম্বার, তাতে সাইকোসিস এবং সিফিলিস সমপরিমাণে যেন মিশিয়ে একটা কমপ্লেক্স ডিসঅর্ডার তৈরি করেছে। সেই জন্য এর ক্ষেত্রে দেখা যায় যে একটা ফিস্টুলা, একটা ক্যান্সার বা একটা লার্জ ওয়াট, এই সমস্ত জিনিসগুলো সিনাবেরিসে ডেভেলপ করে। আর সিনাবেরিসে একটা পিকুলার মেন্টাল সিমটম থাকে, সব মার্শালের লক্ষণের মতোই লক্ষণ, তার সাথে একটা পিকুলার লক্ষণ থাকে যে ডিজায়ার টু বি অ্যালোন, সে একা থাকতেই পছন্দ করে। আর অ্যাভারশন টু মেন্টাল ওয়ার্ক, ভীষণ ফরগেটফুল, আর মাইন্ড ক্রাউডেড উইথ থটস, সেজন্য ওর ঘুম হয় না। তো মার্শালের যে চিন্তা ভাবনা, মার্শালের যে ভাবনা, সেই ভাবনাটাকে সমস্ত স্পোর্টস সমস্ত অর্গানের রিফ্লেকশনগুলো খুব ভালো করে স্টাডি করে সেগুলোকে একটা সুন্দর মালার মতন গেঁথে নিতে হবে, এবং যত প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকবে সেই সমস্ত প্যাথোলজিক্যাল কন্ডিশনের সাথে ফিট করতে পারে, প্রোভাইডেড দ্যাট সেখানে ডিজেনারেশনটা বেশি থাকবে, প্রোভাইডেড দ্যাট সেখানে ডিস্ট্রাকশানটা বেশি থাকবে, এবং তার জেনারেল ক্যারেক্টার্স যেগুলো থাকে সেগুলো বেশি থাকবে, তাহলেই আমরা আর উত্তম আরোগ্য করতে পারবো। তো ম্যাথমেটিকা এই দৃষ্টিকোণ থেকে আমরা অধ্যয়ন করার চেষ্টা করুন, এবং হোমিওপ্যাথিক চিকিৎসা জগৎকে ওইদিকে আগিয়ে নিয়ে যান, তাহলেই আমরা ওই সর্বে ভবন্তু সুখিনঃ সর্বসন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে, যে নিরাময়, সবার নিরাময় হবে, সবাই শান্তি থাকবে, সবাই আনন্দ থাকবে, কেউ কারো দুঃখ দেখবে না, এই কাজটা আমরা করতে পারবো। আজকে আপনাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।